প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে টপিকটার উপর আলোচনা করতে চাচ্ছি, টপিকটা অনেক স্টুডেন্টরাই আমাকে বলেছে এইটার উপর একটা ক্লাস দিতে। তো আমি আজকে চেষ্টা করেছি তোমাদের এই যে ন্যারেশনের উপর বেসিক আলোচনা করতে। ঠিক আছে? চলো আমরা চলে যাই মূল ক্লাসে। ন্যারেশন শব্দটা যদি বলতে যাই, ন্যারেশনের শাব্দিক অর্থটা হলো কোনো কিছু বর্ণনা করা। ঠিক আছে? এই বর্ণনার কাজটা আমরা বিভিন্নভাবে প্রতিনিয়ত আমরা বাস্তব জীবনে প্রতিনিয়তই ন্যারেশনের প্রয়োগটা করছি। তাছাড়া আমাদের একাডেমিক পরীক্ষাতেও ন্যারেশনটা একটা গুরুত্বপূর্ণ অংশ। ম্যাক্সিমাম ক্লাসেই দেখা যায় যে পরীক্ষাতে ৫ নাম্বার থাকে ন্যারেশনের উপর। ঠিক আছে? তো আমি আজকে ন্যারেশনের এই যে বেসিক ডিসকাশনটা করতে যাচ্ছি। তো তোমরা যদি একটু উপকার পাও তাহলে আমার এই শ্রমটা সার্থক হবে। প্রথমে একটু আলোচনা করে নেই, হোয়াট ইজ narration? Narration is the presentation or expression of a speech or speeches. অর্থাৎ narration হলো যে কোনো কথা, কোনো স্পিচ, কোনো বাক্যকে উপস্থাপন করা, প্রেজেন্ট করা। ঠিক আছে? আমরা এই কথা বা স্পিচকে হ্যাঁ, ২ ভাবে প্রকাশ করতে পারি। সেটা কি? সেটা হলো ডিরেক্ট এবং ইনডিরেক্ট। ঠিক আছে? এই যে ২ টাইপেরই ন্যারেশন প্রকাশ করা যায়। সেটা হলো ডিরেক্ট এবং ইনডাইরেক্ট। এবং আজকের যেই এটা আমরা একটু শুধুমাত্র আমি আগেই বলেছি যে বেসিক আলোচনাটা করব। ঠিক আছে? তো আমরা জেনে নেই ডিরেক্ট ন্যারেশনটা কি? When we express someone's words as it is called direct narration. অর্থাৎ যখন আমরা কারো কথাকে সরাসরি তার মতো করে উপস্থাপন করি সেটাই হলো ডিরেক্ট ন্যারেশন। যেমন মারিয়া said to her mother, I am unwell. এই যে I am unwell, এই যে এই কথাটা এটা হলো মারিয়ার মুখের সরাসরি কথা। আর এটা কোথায় আছে? যে ইনভার্টেড কমার ভিতরে এটা উপস্থাপন করা হয়েছে এবং এটাই হলো ডিরেক্ট। আর ইনডিরেক্টটা কি? When we express someone's word in our own word, it is called indirect narration. ঠিক আছে? অর্থাৎ যখন আমরা একজনের কথাকে আমরা অন্যভাবে অর্থাৎ নিজের মতো করে, তার মতো করে না সরাসরি, নিজের মতো করে একই উপস্থাপনাটাকে আমরা প্রকাশ করব, সেইটাই হলো ইনডিরেক্ট ন্যারেশন। যেমন এই যে মারিয়া said to her mother, I am unwell. এটাকে আমরা কিভাবে প্রকাশ করেছি? মারিয়া told her mother that she was unwell. এখানে দেখো এই যে ডিরেক্ট থেকে যে ইনডাইরেক্ট হয়েছে সেখানে কিন্তু অনেকগুলি পরিবর্তন হয়েছে। আমরা কি কি পরিবর্তন হয়েছে এগুলি আমরা আস্তে আস্তে আলোচনা করব। যেমন জাস্ট এখানে দেখো said, এখানে said এর জায়গায় told হয়েছে, তারপরে হার আসছে, তারপরে এখানে একটা লিঙ্কার যুক্ত হয়েছে। এইগুলি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? ওকে। এখন ন্যারেশন করতে গেলে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। অবশ্যই এই জিনিসগুলি মাথায় রাখতে হবে, নতুবা আমরা ঠিকমতো ন্যারেশনটাকে উপস্থাপন করতে পারবো না। যেমন প্রথমেই তোমাদেরকে জানতে হবে 5 কাইন্ডস অফ সেন্টেন্সেস অ্যান্ড দেয়ার স্ট্রাকচার। যে ইংরেজিতে ৫ ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এগুলি যেগুলি আছে, এই ৫ ধরনের বাক্যের ধরন এবং স্ট্রাকচার তোমাদেরকে জানতে হবে। তারপরে জানতে হবে স্পিকার এবং লিসেনার, অর্থাৎ কে বক্তব্যটা উপস্থাপন করছে এবং কে শুনছে, সেটা কার কাছে বক্তব্যটা প্রকাশ করছে সেটা। ওকে। ৩ নম্বরে আমাদেরকে জানতে হবে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। ঠিক আছে? আমাদেরকে আরো জানতে হবে যে রিমুভিং দ্য ইনভার্টেড কমা, ইনভার্টেড কমাটাও রিমুভ করা জানতে হবে। তারপরে আরেকটা জানতে হবে চেঞ্জিং পার্সনস। ন্যারেশনের ভিতরে এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে পার্সন চেঞ্জিং। হ্যাঁ, পার্সন চেঞ্জিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এটা ভালোভাবে জানতে হবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং
থার্ড পারসন। এই বিষয়টা আমি পরবর্তীতে আলোচনা করছি। তারপরে আরো একটা জিনিস জানতে হবে যে চেঞ্জিং টেন্সেস। ন্যারেশন করতে গেলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে আমাদেরকে টেন্সের পরিবর্তনটাও জানতে হবে। তারপর আমাদেরকে চেঞ্জিং প্রোনাউন্স এবং এখানে সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ ফর্ম প্রোনাউনের বিভিন্ন ফর্ম সম্পর্কে জানতে হবে। ঠিক আছে? আরো একটা বিষয় হলো সেটা হলো অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এগুলিরও পরিবর্তন আমাদেরকে জানতে হবে। তো আমি আবারও বলছি যে ন্যারেশন করতে গেলে সবচেয়ে মাথায় রাখতে হবে আমাদের কি ৫ ধরনের বাক্য আমাদের জানতে হবে এবং এদের স্ট্রাকচার জানতে হবে। স্পিকার এবং লিসেনার কে সেটা আইডেন্টিফাই করতে হবে। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ আইডেন্টিফাই করতে হবে। ইনভার্টেড কমা রিমুভ কিভাবে করতে হবে সেটাও করতে হবে। তারপর চেঞ্জিং পারসনস অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন কিভাবে চেঞ্জ করতে হয় সেটা জানতে হবে। টেন্স চেঞ্জিং জানতে হবে। তারপরে প্রোনাউনের যে চেঞ্জিং, পসেসিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং সাবজেক্টিভ ফর্ম, এটাও জানতে হবে। তারপরে অবশ্য সবশেষে কি করতে হবে, অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজটা পরিবর্তনটা যদি দরকার হয় সেটা জানতে হবে। তো এই ৮টা জিনিস আমাদেরকে বেসিক্যালি ন্যারেশন চেঞ্জ করতে আমাদের জানতে হবে। ঠিক আছে? আমরা সামনে একটু আগাই। ওকে। এখন আমি তোমাদের সামনে যেটা উপস্থাপন করতে চাই, রুলস ফর চেঞ্জিং ডিরেক্ট স্পিচ ইনটু ইনডিরেক্ট স্পিচ। অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে গেলে কি কি রুল তোমাকে ফলো করতে হবে। আমরা প্রথমে তো বুঝলাম যে কোন কোন বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে, একটু আগে যেটা বললাম। এখন হলো রুলগুলি আমি বলতেছি কি কি রুল তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ১ নম্বরে যেটা করতে হবে, reporting verb is changed according to the form and tense of the sentence. অর্থাৎ রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে যায়। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে যায়। এটা কি অনুযায়ী? যে অ্যাকর্ডিং টু দ্য ফর্ম অ্যান্ড সেন্স অফ এ সেন্টেন্স, অর্থাৎ সেন্স অনুযায়ী, বাক্যের গঠন এবং বাক্যের ভাব অনুযায়ী। অর্থাৎ এটা বোঝাচ্ছে এটা যে বাক্যটা অ্যাসার্টিভ হলে এক ধরনের রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে, ইন্টারোগেটিভ হলে এক ধরনের রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে, অপটেটিভ হলে এক ধরনের রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে। এটা ২ নম্বরে হলো ইনভার্টেড কমা আর রিমুভড ইন দ্য ইনডিরেক্ট স্পিচ। এখানে ডিরেক্ট স্পিচের মধ্যে সবসময় ডিরেক্ট স্পিচটা কি থাকে, ইনভার্টেড কমার ভিতরে থাকে। এটা কি করতে হবে, রিমুভ করতে হবে। হ্যাঁ, সেটা একটা রুল, বাধ্যতামূলক। আচ্ছা, তারপরে আমাদের যেটা করতে হবে, উই নিড টু ইউজ কানেক্টিভ ওয়ার্ড অর কনজাংশন অর লিঙ্কার ইন দ্য বিগিনিং অফ দ্য রিপোর্টেড স্পিচ। তারপরে রিপোর্টেড স্পিচটা যে এই ইনভার্টেড কমা উঠে যাবে, এর উঠে যাওয়ার আগে কি করতে হবে, রিপোর্টেড স্পিচটা শুরুতে কি করতে হবে, একটা কনজাংশন অথবা লিঙ্কিং ওয়ার্ড আমাদের ব্যবহার করতে হবে। এটা আমরা পরবর্তীতে উদাহরণে দেখাবো। তারপরে কি করতে হবে, we need to change the verb of the reported speech according to the form and sense of the sentence. অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভিতরেরও ভার্বটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, সেটা টেন্স চেঞ্জ করতে হবে অ্যাকর্ডিং টু দ্য টেন্স। এটা ঠিক আছে? তারপর আমাদের কি করতে হবে, we need to change the persons and helping verbs of the reported speech. আর কি করতে হবে, পার্সন এবং ওই যে একটু আগে বললাম যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন এবং হেল্পিং ভার্বগুলি যা আছে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলি কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এই মোটামুটি এই জিনিসগুলি আমাদেরকে রুলস, মেইন ফান্ডামেন্টাল রুলসটা আমাদেরকে মানতে হবে। ঠিক আছে? এই গেল আমাদের রুল এবং বেসিক যে আমাদের মাথার ভিতরে যেগুলো রাখতে হবে সেটা। তারপরে আসো যেটা, সেটা হলো আমরা এক এক করে ওই জিনিসগুলি একটু বের করার চেষ্টা করি। 5 টাইপস অফ সেন্টেন্সেস। এই যে আমি প্রথমে যেটা বলছিলাম যে ৫ ধরনের বাক্যের ধারণা থাকতে হবে। এটা আমি সংক্ষেপে বলতেছি। অ্যাসার্টিভ সেন্টেন্স, যেমন একটা উদাহরণ দিচ্ছি, উই লাভ আওয়ার কান্ট্রি। এটার একটা সাইন হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে আমাদের স্টপ বসাই। ঠিক আছে? আর এটা বিবৃতিমূলক বাক্য। এটা হলো এস বিও, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। ঠিক আছে? আচ্ছা। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেইন সাইনটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের লাস্টে কি থাকে, একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। এটা একটা
ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটা থাকলেই বুঝতে হবে আমাদেরকে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে আমরা প্রশ্ন করা বোঝায়। ঠিক আছে? তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়? সাধারণত লেট দ্বারা শুরু হয় এবং অথবা ভার্ব দিয়ে শুরু হয় সেটা। ইম্পারেটিভ সেন্টেন্স এগুলি কি আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলি প্রকাশ করে। আচ্ছা। তারপর অপটেটিভ সেন্টেন্স সেটা হলো যে মে ইউ লিভ লং। এখানে কি দোয়া, প্রার্থনা বা কোনো উইশ প্রকাশ করে। এবং এই যে এই বাক্যগুলির সেন্স অনুযায়ী কিন্তু রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে। আমরা একটু পরেই দেখব। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্স যেমন হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ। এখানে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা ধরার একটা চিহ্ন আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স লাস্টে কি আছে? একটা এক্সক্লেমেটরি চিহ্ন আছে, নোট অফ এক্সক্লেমেশন। ঠিক আছে? আশ্চর্যবোধক চিহ্ন আছে। আমরা যখন সাডেন ফিলিং প্রকাশ করি, সেই ফিলিংটা প্রকাশ করতে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা ইউজ করি। এখানে আবারও বলে রাখি, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি হয়? স্টপ থাকে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় হলো তোমাকে এখানে কি থাকবে? প্রশ্নবোধক একটা চিহ্ন থাকবে। আর ইম্পারেটিভে সাধারণত ভার্ব দিয়ে প্রথমে শুরু হয় অথবা লেট দিয়ে শুরু হবে। আর অপটেটিভ সেন্টেন্স সাধারণত মে অথবা উইশ টুইশ বা এগুলি যে তোমার প্রার্থনা প্রকাশ যেগুলি করবে সেটা অপটেটিভ সেন্টেন্স, এবং এটা শেষে কি থাকবে? স্টপ থাকবে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স কি থাকবে? হাউ অথবা হোয়াট এ দিয়ে শুরু হবে। এটা একটা চিহ্ন, এবং এটা শেষে কি থাকবে? এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে, নোট অফ এক্সক্লেমেশন। তো আমরা জানলাম যে ৫ ধরনের বাক্যটা কি। ঠিক আছে? আচ্ছা। তারপর আমরা যে জিনিসটা জানতে করতে হবে যে আইডেন্টিফাইং স্পিকার অ্যান্ড লিসনার। আচ্ছা। এখানে খুবই ইম্পর্টেন্ট জিনিস যে স্পিকারকে এবং লিসেনারকে। স্পিকার এবং লিসেনার যদি আইডেন্টিফাই না করা যায় তাহলে নেটে ভুল হয়ে যাবে নিশ্চিত। এখানে একটা উদাহরণ খেয়াল করো। যেমন সামিয়া সেড টু লিমা। ঠিক আছে? তারপরে কি হলো? ডিড ইউ গো টু কলেজ? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ডিরেক্ট স্পিচটা হলো এটা। এই যে ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে। ঠিক আছে? তো আপাতত এখন আমি এটার মধ্যে ফোকাস দিচ্ছি না। আমরা ফোকাসটা হলো স্পিকারকে এবং লিসেনারকে। এখানে সামিয়া হলো স্পিকার এবং লিমা হলো লিসনার। ঠিক আছে? আমি এখানে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করছি। আশা করি তোমরা সহজে বুঝতে পারছো। ঠিক আছে? স্পিকার হলো যে বক্তব্যটা উপস্থাপন করে, আর লিসনার হলো যার কাছে বক্তব্যটা উপস্থাপিত হয়, সে হলো লিসনার। আচ্ছা। আরো একটা বাক্য দেখো স্পিকার এবং লিসনার ধরার জন্য। এখানে কি হলো? এখানে আর একটা কথা বলি যে স্পিকার এবং লিসেনারটা ইনভার্টেড কমার আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে। যেমন এই যে এই বাক্যটা, won't you take the money Shylock Portia asked। এইখানে স্পিকারটাকে এবং লিসেনারটাকে, হ্যাঁ এটা একটা টেকনিক্যাল বিষয়। এখানে কিন্তু পোর্শিয়া হলো কি স্পিকার এবং লিসনার হলো শাইলক। ঠিক আছে? তো বিভিন্ন ভাবেই থাকতে উপস্থাপিত হতে পারে। তো আমাদেরকে স্পিকার এবং লিসনারটা ধরতে হবে। ঠিক আছে? আচ্ছা। তারপরে দেখো আসি আমরা আইডেন্টিফাইং রিপোর্টিং ভার্ব অ্যান্ড রিপোর্টেড স্পিচ। আমরা রিপোর্টিং ভার্ব কোনটা এবং রিপোর্টেড স্পিচ কোনটা। এখানে তো দুইটা বক্সের মধ্যে উপস্থাপন করছে খুব সহজেই। যেমন সামিয়া সেড টু লিমা। এখানে সেড এই যে ভার্বটা দিয়ে, হ্যাঁ, বক্তব্যটা উপস্থাপন করা হয়, স্পিকার যে ভার্বটা দিয়ে বক্তব্যটা উপস্থাপন করে সেটাই হলো রিপোর্টিং ভার্ব। ঠিক আছে? আর রিপোর্টেড স্পিচ হলো কোনটা? এটা খুবই সোজা। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে সেটাই হলো রিপোর্টেড স্পিচ। ঠিক আছে? এখানে আমি আলাদা করে দিয়ে দিছি। সামিয়া সেড টু লিমা, ডিড ইউ গো টু কলেজ? এখানে এই যে এই সাইডটা হলো রিপোর্টিং ভার্ব, আর এই ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে সেটা হলো রিপোর্টেড স্পিচ। আচ্ছা। তারপরে আসো চেঞ্জিং পার্সনস। এটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ পার্সন চেঞ্জটা কিভাবে হয়। এখানে আমি আহ, বাক্যের মধ্যে উদাহরণের সাহায্যে উপস্থাপন করেছি। যেমন পার্সনগুলি কি কি আমি তার সংক্ষেপে বলেছি, আই, উই, ইউ, হি, শি, ইট, দে, হ্যাঁ, অথবা এনি
নেম, যে কোনো নাম হতে পারে। এখানে পারসন বলতে ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন আছে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, সেকেন্ড পারসন সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, থার্ড পারসন সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। স্টুডেন্টরা যেখানে আমার কাছে মনে হচ্ছে, আমার অভিজ্ঞতা থেকে বলতে, সবচেয়ে বেশি ভুল করে এখানে যে পার্সন চেঞ্জিংটার মধ্যে। তো তোমরা আশা করি এটা একটু নোট করে রাখবে। আর আমি প্রথমেই বলতে ভুলে গেছি, তোমরা যখন এটা দেখছো, তোমরা অবশ্যই কি করবে, খাতা কলম সাথে নিয়ে হ্যাঁ বসবে এটা দেখ, তাহলে তোমরা নোট রাখলে পরবর্তীতে ভালো হবে। ঠিক আছে? যেমন পার্সন চেঞ্জের নিয়মটা কি? ফার্স্ট পার্সন সাবজেক্ট ইন দ্য রিপোর্টেড স্পিচ follows the subject of the reporting verb। অর্থাৎ রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয়, তাহলে সেটা কি করবে, রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টটা সেটাকে ফলো করবে। আচ্ছা, এটা জটিলতাটা আমি ভেঙে দিচ্ছি, উদাহরণটা খেয়াল করো। হি সেড টু মি। আচ্ছা, এখানে দেখো এই যে সেডটা হলো রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বটার সাবজেক্ট কোনটা? এই যে দেখো সাবজেক্ট হলো হি। ঠিক আছে? আচ্ছা, ওকে। তারপরে দেখো ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টেড স্পিচটা কি কি হলো? আই অ্যাম গোয়িং হোম। এখানে রিপোর্টেড স্পিচ তার সাবজেক্টটা কোনটা? আই। ঠিক আছে? আচ্ছা, এই আইটা কাকে ফলো করবে? ওই যে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টটা হি, সেটাকে ফলো করবে। আমরা আনসারটা দেখো, হি টোল্ড মি দ্যাট। এই যে দেখো হি টোল্ড মি, আর এই সেটটা পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তনে টোল্ড হয়ে গেছে। এটা আমি পরবর্তীতে আলোচনা করব। আমি এখন ফোকাস দিচ্ছি শুধু পার্সন পরিবর্তনটা। আচ্ছা, তারপরে দেখো লিঙ্কারটা ব্যবহার হয়েছে, এখানে আই ইনভার্টেড কমা উঠে গিয়ে লিঙ্কার, এটা কনজাংশন দ্যাট ব্যবহার হয়েছে। তারপরে দেখো কি হয়েছে, হি। হিটাকে এই আইটা পরিবর্তন হয়ে কি হয়ে গেল, হি হয়ে গেল। কেন? ওই যে আই হলো ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনটা কাকে ফলো করবে? এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হলো হি। ঠিক আছে? তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে যাও, সেকেন্ড পারসন সাবজেক্ট ইন দ্য রিপোর্টেড স্পিচ ফলোজ দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং, ফলোজ দ্য অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। আচ্ছা, এখন দেখো এই যে বাক্যটা, হি সেড টু মি ইউ আর রাইট। আচ্ছা, এখানে দেখো রিপোর্টেড স্পিচ হলো এটা। ঠিক আছে? তো রিপোর্টেড স্পিচ যদি এটা হয়, এটা সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো ইউ। ঠিক আছে? আচ্ছা, ইউটা কাকে ফলো করবে? কি বলছে? অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। আমরা যাই রিপোর্টিং ভার্ব, এই যে দেখো রিপোর্টিং ভার্ব হলো সেড, এটার অবজেক্টটা কি? অবজেক্ট হলো মি। ঠিক আছে? এই ইউটা মিকে ফলো করবে। এখানে বলতে পারো তো এখানে আই হলো কেন? আচ্ছা, তো আমরা আগেরটা বলি, হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ রাইট। আচ্ছা, আই হলো এই কারণেই যে মিটা হলো অবজেক্টিভ ফর্ম। এখানে যেহেতু আইটা সাবজেক্ট হিসেবে বসতে হবে, তাহলে মিটাকে সাবজেক্ট ফর্মে রূপান্তর করে আমাদেরকে বসাতে হবে। অর্থাৎ মির সাবজেক্ট ফর্ম হলো কি? আই। ঠিক আছে? আচ্ছা, আসো পরবর্তীতে। থার্ড পারসন সাবজেক্ট ইন দ্য রিপোর্টেড স্পিচ ডাজ নট চেঞ্জ। এইটা কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যে সাবজেক্টটা যদি থার্ড পারসন হয়, তাহলে এটার কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, যেমন হি সেড টু মি দে ওয়ার কোয়ারেলিং। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো হি টোল্ড মি, এটা এজ ইউজুয়াল আগের রোলে এখানে সেড পরিবর্তনে টোল্ড হয়েছে, এটাও আমি বলবো কেন হয়েছে একটু পরে। মি দ্যাট, এখানে কনজাংশন যুক্ত হয়েছে। এখন দেখো এই যে এখানে এটার সাবজেক্টটা ছিল কি? they, অর্থাৎ থার্ড পারসন, এটা প্লুরাল। যেহেতু থার্ড পারসন, সেহেতু এখানে কোনো দ্যাটার পরিবর্তন হয় নাই। তারপরে যেটা হলো যে তোমাদের টেন্সের পরিবর্তনটা যেটা হয়েছে, ওয়ারটা হ্যাড হয়েছে, আমি একটু পরে এটা আলোচনা করব। ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম, যে পার্সন চেঞ্জের মধ্যে অর্থাৎ রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, তাহলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। আবার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, তাহলে সেটা কি কি করবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে।
তারপরে লাস্টে হলো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে কি হবে, সেটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সে কাউকে ফলো করবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। ওকে, এখন আমরা দেখি এই যে চেঞ্জিং টেন্সেস, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভিতরে যে ভার্ব থাকে, ভার্বগুলি পরিবর্তন হয়। ঠিক আছে, ওকে, কিরকম পরিবর্তনটা হয় দেখো। রিপোর্টেড আমরা এটা চেঞ্জিং টেন্স, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না, কিছু কিছু ক্ষেত্রে যেহেতু পরিবর্তনটা যেখানে হয় সেখানেই পরিবর্তনটা করতে হবে, অর্থাৎ যে অবস্থায় গিয়ে পরিবর্তনটা হ্যাঁ করতে হবে সেখানে, সব ক্ষেত্রে হবে না। আচ্ছা, যেমন দেখো প্রথম হলো টেন্স ভার্ব ফর্ম, টেন্স ভার্ব ফর্ম, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ ভি ওয়ান ফর্ম, এটা এসিএস থাকতে বলে এটা চেঞ্জ হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট, এবং এটা ভার্ব ফর্মটা হলো ভি টু অর্থাৎ পাস্ট ফর্ম। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে যাবে কি পাস্ট কন্টিনিউয়াস, এখানে ভার্বের ফর্মগুলো আমি দিয়ে দিলাম। প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট। তারপরে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তনে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যাবে, এটা আমি স্কিপ করেছি। তারপরে পাস্ট ইনডিফিনিট পরিবর্তনে হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর পাস্ট পারফেক্ট হ্যাঁ এটার কোনো পরিবর্তন হবে না, এটা পাস্ট পারফেক্টেই থাকবে। আচ্ছা, এখন দেখো যে যদি এগুলি ইয়া না, তবু আমি অক্সিলিয়ারি ভার্ব বলি যেগুলো, এম ইজ আর এটা ডাইরেক্টে থাকলে এটা ইনডিরেক্টে হয়ে যাবে কি ওয়াজ ওয়ার। তারপরে ডিরেক্টের মধ্যে কি থাকবে, ওয়াজ ওয়ার থাকলে হয়ে যাবে কি হ্যাড বিন। তারপরে ডু ডাজ ডিড পরিবর্তন হয় কি, ডু হয়ে যাবে ডিড, তারপরে ডাজ হয়ে যাবে হ্যাড ডান, আর ডিডও হয়ে যাবে হ্যাড ডান। ঠিক আছে, আর মডেল ভার্বগুলি যদি থাকে ক্যান পরিবর্তনে কুড, মে পরিবর্তনে মাইট, আর মাস্ট থাকলে পরিবর্তন হয়ে কি হয়ে যাবে হ্যাড টু। ঠিক আছে, অথবা এখানে হ্যাভ টু হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। ওকে, এই যে টেন্সের পরিবর্তনটা কিন্তু সব ক্ষেত্রে নয়, এটা রিপোর্টিং ভার্বের টেন্সের একটা রুল আছে, ওই অবস্থায় গেলেই তখন গিয়ে তোমাকে এই টেন্সের পরিবর্তন করতে হবে। ঠিক আছে, আমরা এটাও দেখবো পরবর্তীতে। আচ্ছা, তারপর দেখো যে আমাদেরকে প্রোনাউন গুলি চেঞ্জ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ওই যে একটু আগে আমি দেখাইছিলাম যে মিটা আই হয়ে গেছে ওই যে সাবজেক্টিভ ফর্মে গেলে, অর্থাৎ সাবজেক্ট আই, এর অবজেক্টিভ ফর্মটা কি মি, এটার পসেসিভ ফর্মটা মাই, উই আস আওয়ার, তারপরে ইউ ইউ ইয়োর্স, তারপরে হি, এটার অবজেক্টিভ ফর্ম হলো হিম এবং পসেসিভ ফর্ম হলো হিজ, শি হার হার, তারপরে হলো ইট, এটা ইট আর পসেসিবল ইটস, আর যে কোনো নাম অর্থাৎ এটা নাবিল, এটা পুরুষ যেহেতু হিজ হতে পারে, অথবা নাবিলা যদি হয় বা মেয়ে হলে এটা হবে হার, এটা হবে হিজ আর হার হবে। আর দে এটা হবে দেম, তারপরে দেয়ার হবে। আচ্ছা, আচ্ছা, এখানে তারপরে যেটা আমরা সর্বশেষ যেটা বলছিলাম যে চেঞ্জিং অ্যাডভার্ব, কিছু কিছু অ্যাডভার্ব আমাদেরকে চেঞ্জ করতে হবে। যদি এটা ডাইরেক্ট স্পিচের মধ্যে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই অ্যাডভার্বটা চেঞ্জ করতে হবে, এবং পরীক্ষাতে এগুলি আসেই। কি দেখো, নাওটা পরিবর্তন হয়ে দেন হবে, হেয়ারটা পরিবর্তন হয়ে দেয়ার হবে, দিস পরিবর্তন হয়ে দ্যাট হবে, দিজ পরিবর্তন হয়ে দোজ হবে, ডাজ পরিবর্তন হয় কি হবে সো হবে, এগো থাকলে হবে বিফোর, টুডে থাকলে হবে দ্যাট ডে, ইয়েস্টারডে দ্য ডে বিফোর অথবা প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। ঠিক আছে, আর কাম থাকলে গো হয়ে যাবে। আমাদের এই যে এইটাই হলো আমাদের আজকের যে নেরেশনের যে বেসিক, একটা ভেরি বেসিক যে ফান্ডামেন্টাল আলোচনাটা করলাম। তারপরে আমি যেটা করব সেটা হলো যে বিভিন্ন ইয়া অনুযায়ী আমার বিভিন্ন সরি এই সেন্টেন্স অনুযায়ী আমাদেরকে ন্যারেশনগুলি চেঞ্জ কিভাবে করতে হয় আমরা পরবর্তী ক্লাসের মধ্যে বা পরবর্তী কোনো টিউটোরিয়াল আমরা দিব, তখন আমরা আস্তে আস্তে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে পরিবর্তন করতে হবে, ইন্টারোগেটিভ কিভাবে পরিবর্তন করতে হবে, অপটেটিভ এক্সক্লেমেটরি কিভাবে পরিবর্তন করতে হবে সেটা আমি
উপস্থাপন করব। আশা করি তোমরা ভালো থাকবে এবং আমার আজকের এই টিউটোরিয়ালটা থেকে যদি উপকৃত হও তাহলে আবারও আমি বলছি আমার শ্রমটা সার্থক করবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।